তুই কি বলছিস? বলছি দিদি অত জোরে গলায় কথা বলো না, আই ক্যান শাউট মোর দ্যান ইউ। তোমার এখন বয়সটা বেশি, আমার বয়সটা কম। ববিদাকে সরানোর ক্ষমতা কিন্তু মমতা দিচ্ছিল, নেই এখন পর্যন্ত। মমতা দিতে এখন আর নিয়েই ক্ষমতায় নেই। ববিদাকে মমতা দি সরাতে পারত। মমতা দি প্রথম জীবনের ভালোবাসা রণজিৎ ঘোষ, রণদা বলতাম আমরা। রণদা এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসছে, মমতা দির সঙ্গে দেখো। মমতা দি তখন শুয়ে রয়েছে। আমি এবং অভিষেকের মা দুজনেই লতা দিদিকে গিয়ে বললাম যে দিদি রণদা এসছে। এই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে, দিদি ঘুম হয়ে গেছে বলে দিদি চিৎকার করে বলেন ওই জানোয়ারের বাচ্চাটাকে কে আসতে বলেছে। আমার সেদিন বেরিয়ে আসা উচিত ছিল, যেদিন আমি দেখলাম জীবনের প্রথম ভালোবাসাকে একটা মানুষ শয়তানের বাচ্চা। নমস্কার, আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। আমি অনুরাগ, ক্যামেরায় আমার সাথে রয়েছে আদিত্য। আমাদের সাথে আজকে রয়েছে সোনালী গুপ্তা। নমস্কার। প্রথমে আমি যে প্রশ্ন আপনার কাছে আসবো, তৃণমূল দলটা দুভাগে ভাগ হয়ে গেল। কমিউনিস্ট পার্টি থেকে আসা একটি লোক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সে অর্ধেক বিধায়ক নিয়ে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে রইল 20 জন বিধায়ক। কি বলবেন এই বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসটা আমার একার পরিশ্রমে তো তৈরি হয়নি, অনেক সহকর্মীর রক্তে তৈরি হয়েছিল। আমাদের একটা মূল্যবোধ ছিল যে আমরা সিপিএম বিরুদ্ধে আউট অ্যান্ড আউট লড়াই করব। এখন সেই দলটা সিপিএম এর দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখন আমি তৃণমূল করি না, করবো না কোনদিন। আর আমি অত ভালো ইংরেজি বলতে পারি না অভিষেকদের মতো। মমতাদি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না। শুভেন্দু যেভাবে 4 ছক্কা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছে, একসময় তো এই মমতাদিকে আঁকড়েই আমরা ঘিরেছিলাম 32 বছর, একটা দুটো বছর না। কিন্তু মমতাদি এখান থেকে মিছিল করে যান, কিন্তু মমতাদি আমাকে ভালোবেসে মুটি বলে রাখতেন। তো মোটা সোটা আবার বলতেনও যে মুটি, তোকে আমি মুটি বলি, কিছু মনে করিস না? তাহলে না দিদি, আমি তো ছোটবেলা থেকেই মোটা সোটা, তুমি তো আমাকে মুটি বললি। এখান থেকে মিছিল করে যান, কোনোদিনও তার মনে হয় না একবার মুটিটার খবর, কোনোদিনও মনে হয় না, কোনোদিনও না। আমার তখন অভিমান হয়, আমাকে আমার হাজবেন্ড এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর, ওর ডাক্তার লালু আর ভালো নাম পার্থ, সে এসে বলে সোনালি আজকে না দিদির মিছিল। দিদি নাম, তখনও দিদি অবাঞ্ছিত হয়ে যাননি বাংলায়। দিদি একটা কথা বলতেন, আমি বলতাম দিদি হয়তো ও আমাকে পাত্তা দিচ্ছে না। বলো সোনালি তুই ওকে ইগনোর কর, ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। আমাকে অনেক প্রেস, তো তুমি এসেও দেখলে, তোমরা এসেও দেখলে যে কিছু প্রেস বেরিয়ে গেল, আগে পরে অনেক প্রেস আসে, তারা বলে দিদি ওনাকে প্রাক্তন বলবে। প্রাক্তনকে প্রাক্তন বলবো না? বলে না, উনি এখন বহিষ্কৃত, উনি তো ইস্তফা দেননি, ইস্তফা দিলে উনি প্রাক্তন হয়ে যেতেন। উনি ইস্তফা দেননি, ওনাকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। উনি বলতেন, মানে মমতাদি বলতেন ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। এখন বাংলার মানুষই তো ওনাকে ইগনোর করে। বাংলার মানুষ আর এই মমতা ব্যানার্জির মুখটাকে দেখতে চায় না। বাংলার মানুষের মধ্যে তো সেই সোনালী গো নেই যারা মমতাদিকে ভালোবেসে মমতাদিকে আঁকড়ে ধরেছিল। আমি কি যা করেছি সেটা তোমরা দেখেছো। আমি কি করিনি? মমতাদির মা অসুস্থ হয়েছে, আমি ছুটে গেছি, আমি তখন ডেপুটি স্পিকার। মমতাদির এক ভাই বলল যে সোনালি তুই আর হাসপাতালে আসবি না। কেন রে? আমি তো হাসপাতালে আসি মাসিমাকে দেখতে। না, তুই আসলে সব প্রেস চলে আসে। তখন আমি ডেপুটি স্পিকার, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কার্তিক, আমি বলে দিলাম নামটা কার্তিক, তাহলে দিদিকে বলবি আমাকে খবর দিতে। কার্তিকের বউ আজকে কাউন্সিলর হয়েছে। তৃণমূলটা তো এখন সিপিএম এর হাতে, মানে নির্যাতিত, নির্যাতিত এখন। তৃণমূলকে খতম করবে সেটা কিন্তু সিপিএম এর ক্ষমতা ছিল না। কিন্তু আজকে কাজুরিকে, কাজুরি মানে কার্তিকের বউ, তার মা কিন্তু সিপিএম করে, এখনো করে, ভারতী সেনগুপ্ত। একদিন আমি কাজুরি যখন প্রেগনেন্ট হলো, কাজুরি তো বিবাহিত মহিলা, সে প্রেগনেন্ট হতেই পারে, আমি আর মমতাদির ছোট বোন ন্যান্টি সে গেলাম কিন্তু কাজুরির মাকে খবর দিই। কাজুরি মার বাড়িতে তো আমি খুব একটা যেতাম না। কাজুরি মা আমাকে দেখে হাসতে হাসতে বলছে সোনালি এসছে। কাজুরি বাবা বলছে দেখো সোনালি এসছে। কাজুরি বাবা খুব ভালো মানুষ, বলছেন কাজুরির মাকে ডেকে বলছেন ভারতী সোনালিকে ভেতরে ডেকেলাম। কেন এসছিস মা? তখন আমি বললাম মেসমশাই মাসিমা আজকে দুই পরিবারের জন্য খুব ভালো খবর, কাজুরি গর্ভবতী হয়েছে, কি খাওয়াবেন বলুন। আমি দেখ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু নিয়ে আমরা বড় হয়েছি, লোভ আবারও আছে। তা মাসিমা বললেন কি খাবে বলো? একটু চা। তখন মাসিমা চা করে দিলেন। কাজুরি বাবা বললো কি উস্কুস উস্কুস করছেন, কিছু বলতে চাইছেন? মেসমশাই আপনি কি বলতে চাইছেন? বললেন মাসিমা বলবেন। তখন আমি বললাম
মাসিমা মেসমশাই বোধহয় কিছু বলতে চাইছেন, বললেন আপনাকে বলতে। তখন বললেন তোমার মেসমশাই বলতে চাইছে যে মেয়েরা গর্ভবতী হলে তো বাপের বাড়ি থেকেও একবার শ্রাদ্ধ হয় আর শ্বশুর বাড়ি থেকেও একবার শ্রাদ্ধ হয়। তো আমাদের বাড়িতে স্বাদের দিন কিন্তু তুমি এসো। স্বাদে কি খাওয়াবে আমি জানি না, স্বাদে কিন্তু মাংস খাওয়াতে নেই। তখন আমি আমি ইলিশ মাছ আবার ভালোবাসি না। তখন আমি গেলাম, আমাকেও বললো, মমতাদির 6 ভাইয়ের বউকে বললো, মানে 5 ভাইয়ের বউকে বললো, সবাই হাত চাটতে চাটতে ঢুকছি। তখন মমতাদি বললো, লতা অভিষেকের মাকে, কি খাওয়ালো রে? লতা বললো, দিদি ইলিশ মাছের ঝোল খাইয়েছে, ইলিশ মাছ ভাত খাইয়েছে। তখন মমতাদি আমাকে ডেকে বললেন, রনি তুই কিন্তু আজকে থেকে সিপিএম বিরোধিতা করতে পারবি না। কেন দিদি? তুমি তো সিপিএম বিরোধিতা করতে শিখিয়েছো। বললেন না তুই আজকে সিপিএম বাড়িতে খেয়ে এলি। তখন আমি পেয়ে গেলাম এই সুযোগ। আমি বলছি, দিদি তুমিও তো ভারতে সেনগুপ্ত আসলে কালী পুজোর দিন, ভারতে দিদি আপনি আমার ঘরে আসুন, তাহলে তোমার দ্বারা তো আর সিপিএম নিয়ন্ত্রণ হবে না, সিপিএম বিরোধিতা হবে না। তুই কি বলছিস? ভাবছি দিদি অত জোরে গলায় কথা বলো না, আই ক্যান শাউট মোর দ্যান ইউ। তোমার এখন বয়সটা বেশি, আমার বয়সটা কম। আবেশ হলো। তখন আমরা প্রণব মুখার্জি পাই। প্রণব মুখার্জি তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হন। আমরা প্রণব মুখার্জি পাই, কল্যাণ ব্যানার্জি জানালেন মমতাদিকে ফোনে যে দিদি কার্তিকের ছেলে হয়েছে। মমতাদি আর আমি বাতায়ন প্রণব মুখার্জি বাড়িতে মানে ঢাকুরিয়াতে আমরা আসলাম যোধপুর পার্ক নার্সিংহোম বলে একটা নার্সিংহোমে কাজরির ছেলে হলো। আমি সেদিকে ফুটফুটে একটা বাচ্চা শুয়ে রয়েছে, আমি কাজরিকে এরকম থামস আপ দেখালে, স্প্লেন্ডিড, তুমি অনেক তৈরি একটা বাচ্চার জন্ম দিয়েছিস। কাজরি দেখে হাসলো। আবেশ তো তখন দুধের শিশু, আবেশ কিছুই বোঝে না। আবেশ বড় হলো, ডাক্তার হলো। ওদের এখন আর পরিবারের সমৃদ্ধি কামনা করে। আমি সমৃদ্ধি কামনা করার কে? ভগবান ওদের দিয়েছে, ওরা চুরি করেছে, চুরি করে কিন্তু এত প্রতিপদ। যে যেখান থেকে যাই করুক, এখন দেখছি তো নিজের ভাইরাও দিদির সঙ্গে থাকছে, কেউ দিদির সঙ্গে থাকবে। আমি তো যখন টিকিট পেলাম না তখন আমি খুব কাঁদলাম। আমি এমন কোনো অপরাধ করিনি যে আমাকে টিকিট না দেওয়া হতো। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় কাজ দিচ্ছি। একজন ছেলে বলেন যে দিদি বৌদি তুমি যদি 22 জনের থেকে 1 লাখ টাকা করে নিতে তাহলে আজকে তোমার 22 লাখ টাকা হতো। আমি তোর থেকে কত টাকা নিয়েছি বল? ও মাথাটা নিচু করে কিছুই না, শুধু 1 কাপ চা। এই সময় দাঁড়িয়ে কি মনে হয় টিকিট না পেয়ে ভালো হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই। আমাকে তো কেউ চোর বলছে না, আমাকে কোনোদিন কেউ চোর বলতে পারে না। আমি ওই যে বললাম কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপুনি আমরা। আমার কিছু লোভ নেই, টাকার দরকার কার নেই? টাকার দরকার ভারতবর্ষের রাষ্ট্রপতির আছে, আবার আমার বাড়িতে যে সুইপার তুলসী তারও আছে। কিন্তু আমার অতিরিক্ত লোভটা নেই। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাবা এখন স্বর্গত। বাবার বিজয় সিং নাহার বলে একজন স্বাধীনতা সংগ্রামী, মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার সঙ্গে বাবা বিজয় পলিটিক্স করেছে। আমাকে আমি দেখলাম, আমার মা দেখলো, মা তো একজন ঘরের বউ, মা দেখলো বাড়িতে পুলিশ এসছে। মা বাবাকে, আমি তো ঘুমোছিলাম আগে, মা বললেন গুবাবু পুলিশ এসছে বাড়িতে। বাবা এগিয়ে গেল, বললেন সন্তোষ গুহকে? বাবা বললেন আমি। বললেন স্যার আপনার নামে রাজীব গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার থেকে পলিটিক্যাল ফ্রিডম ফাইটার পেনশন স্যাংশন করা হয়েছে। তখন আমি দেখলাম বাবার মুখটা, আমরা একটু বুঝতে শিখেছি, বাবার মুখটা কঠিন হয়ে গেল। বললেন দেখো দেখো বাবা, তোমরা পুলিশে চাকরি করো, পুলিশে চাকরি করে তোমরা মায়না পাও। আমরা তো পলিটিক্যাল ফ্রিডম ফাইটিং করেছি, তার জন্য তো আমরা মায়না, পেনশন মানে কি, মায়না পেলে এখন আমার 18,000 টাকা পেনশন। আমি দেখো তৃণমূলটা ভেঙে গেছে, আমি খুশি নেই, কিন্তু মমতাদিকে এখন আমার মতোই, মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, মমতাদিকে এখন 18,000 টাকা পেনশনে চলতে। বেশিরভাগ বিধায়করা বলছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াই, কিন্তু অভিষেকের পিছনে তো সেই লড়াইয়ের বা সংগ্রামের কোনো ইতিহাসই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমার হাতে তৈরি না, কিন্তু আমরা কয়েকজন এমএলএ, তমাদা আজকে মারা গেছেন, তমাদা ফলতারে মেরেছিলেন, মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে এসে আমাকে বললেন সোনালি তোর তো একটা ওয়ার্ড আছে, তুই সেই ওয়ার্ড থেকে দাঁড়াতে পারবি, কিন্তু আমার ওয়ার্ড মানে মমতার ওয়ার্ড, মমতা যাকে বলবেন ওকে ভোট দাও, তাকেই সবাই ভোট দেবে। মমতা দিকে মমতা বলে ডাকতে, মমতা যদি আমাকে হাত ধরে বলে তোমা তুই এবার ভোটে দাঁড়া, তোকে আমি মন্ত্রী করবো, আমি তাও দাঁড়াবো। আমি তোমাকে তুই সম্বোধনে বললাম, কেন তোমাদা তুই দাঁড়াবি না? তোমাদা বললো জাহাঙ্গীরের সঙ্গে আমাকে কাজ করতে হবে। জাহাঙ্গীর মানে স্বঘোষিত পুষ্পা। যেদিন জাহাঙ্গীর ভোট থেকে সরে দাঁড়ালো, আমি আমার হাজবেন্ডকে বললাম দেখো আজকে তোমাদের আত্মার শান্তি পেল, জাহাঙ্গীর তোমাদেরকে চড় মেরেছে।
হুম। ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন বেরোলো সেদিন তাকে ডিঙো ছুড়ে মারা হলো। আমি তো প্রথম দিনের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোটা দেখেছি। হুম। কি বলবি? দেখো, আমি তোমাদের আরো 100 বছর পরে এই বাড়িতে আসছে মানে আমন্ত্রণ জানাবো, সেদিন হয়তো আমি আর বেঁচে থাকবো না। আমার তখন 60 বছর বয়স হতে চললো। বেঁচে না থাকাটাই স্বাভাবিক, বা বেঁচে না থাকাটা ভবিতব্য। তুমি দেখবে এই বাড়িটা কোনো পরিবর্তন হয়। আমার বাড়িতে একটাই, আমার সব কটা ঘরে এসি আছে। মানুষ আমি যখন সাতগাছিতেও থাকতাম, শঙ্কর হালদার বলে একজনের বাড়িতে থাকতাম, তাকে আমি ছোটবাবু বলে ডাকতাম, তিনি আমাকে ধর্মময় ডাকতেন। আমি বললাম, ছোটবাবু, আমার না একটু এসিতে শোয়ার অভ্যাস। তিনি বললেন, আচ্ছা মা। আমি পরের দিন ফিরে এসে দেখি ঠান্ডা হাওয়া। আমি শঙ্করবাবুর ছেলেকে, মানে ছোটবাবুর ছেলের বউ ছিলেন, তার নাম ভালো নাম অর্চনা, আর ডাকতাম বুচু। বুচু, এত ঠান্ডা হাওয়া আসছে কি করে? বুচু বললো, বাবা কালকে তোমার জন্য এসি লাগিয়ে দিয়েছে। আর আমি তো একটু মোটা সোটা ভারী মানুষ, আমি এখন আর, বয়স হয়ে গেছে তো, এখন আর নর্মাল মানে বাথরুমে আমি যেতে পারি, কিন্তু পটি করতে হলে আমার একটু কমন দরকার। শঙ্করবাবু, ছোটবাবু, সেই কমনটা লাগিয়ে দিল। আমার বৈভব নেই, আমার শান্তি আছে। আমাকে, আমি রাস্তায় বেরোই না কেন, বেরোই সাপোর্ট নিয়ে বেরোতে হয়। আমাকে কেউ ডিমও ছোড়ে না, কেউ জুতোও ছোড়ে না, পাথরও ছোড়ে না, আর চোর চোরও শুনতে হয়। আমরা দেখলাম একে একে সবাই ইস্তফা দিচ্ছে, বহিষ্কৃত হচ্ছে। ফিরাদ হাকিমও মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে। কি বলবি? দেখো, তৃণমূল কংগ্রেসটা তো ওই বললাম না, অনেক মানে সহকর্মীর আত্মাহুতির মাধ্যমে তৃণমূল কংগ্রেসটা হয়েছিল। কি বলবো, লেট বিফোর, মানে কি যেন ইংরেজি কথাটা, আমি অত ভালো ইংরেজি বলতে পারি না। ফিরাদ হাকিম মানে ববিদা, আমরা ববিদা বলেই জানি। ববিদার ওয়াইফ ইসবাত হাকিম, সে কিন্তু আমার কলেজের বন্ধু। ইসবাত খুব সুন্দরী দেখতে, খুব ভালো মানে রুচি সম্পর্ক, কালচার মহিলা। ববিদা ওই বেটার লেট দ্যান নেভার নাকি, এটা হওয়ারই ছিল। তবে ববিদা অনেক দেরিতে বুঝলি। ববিদাকে সরানোর ক্ষমতা কিন্তু মমতা দিচ্ছিল, নেই এখন পর্যন্ত। মমতা দিতে এখন আর নিজেই ক্ষমতায় নেই, ববিদাকে মমতা দিয়ে সরাতে পারত। তৃণমূল কংগ্রেস এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে বুঝতে পেরেছেন না? আমি তো আগে বুঝেছিলাম। আমি আগে বুঝলাম কি করে বলতো, যেদিন মমতাদি মন্ত্রী হলেন, কেন্দ্রীয় মন্ত্রী, মমতাদি প্রথম জীবনের ভালোবাসা রণজিৎ ঘোষ, রণদা বলতাম আমরা। রণদা এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসছে, মমতাদির সঙ্গে দেখা করো। মমতাদি তখন শুয়ে রয়েছে, আমি এবং অভিষেকের মা দুজনেই লতা দিদিকে গিয়ে বললাম যে, দিদি, রণদা এসছে। দিদি তো একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। দিদি ঘুম ভেঙে গেছে বলে দিদি চিৎকার করে বলেন, ওই জানোয়ারের বাচ্চাটাকে কে আসতে বলেছে। তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস হয়নি, মমতাদি কংগ্রেসের মন্ত্রী হলেন। রণদা ভালোবাসার এতে মমতাদির জন্য মিষ্টি নিয়ে এসছে। আমি, খারাপ লাগলো আমার। রণদা চোখ দুটো জলে ভরে গেল। রণদা এখন আর পৃথিবীতে নেই। তখন রণদা বললেন আমাকে, ফ্লাইট কথাটা সবাই জানি আমরা, ফ্লাইট মানে প্লেন। সেদিন বিকেল ফ্লাইটে আমি আর দিদি দিল্লি যাচ্ছি। রণদা আমাকে বললেন, হ্যাঁ রে সোনালি, আজকে বিকেলের প্লেনে তুই আর মমতা দিল্লি? হ্যাঁ রণদা। তখন রণদা বললেন, মমতাকে বলে দিস, আমার বাবা আর মা কেউ কিন্তু মমতার সঙ্গে কোনো শয়তানি করেন। মিষ্টির হাড়িটা তখন মমতাদির মা বেঁচে, মমতাদির মাকে দিয়ে বলি, মাসিমা এই মিষ্টির হাড়িটা মমতাদির মা আপনি খাবেন, মানে এই মিষ্টিটা আপনি খাবেন। রণদা চুপ করে বেরিয়ে গেল। আমার সেদিনই বেরিয়ে আসা উচিত ছিল, যেদিন আমি দেখলাম জীবনের প্রথম ভালোবাসাকে একটা মানুষ, শয়তানের বাচ্চা। আর রণদা যেদিন মরে মরে গেলেন, মানে লতা খবর দিতে আসলো, দিদি বললেন, দিদি দিদি ওঠো। দিদি তো লেট করে ওঠেন, সেটা কোনো অপরাধ। তখন একটা খারাপ খবর আছে। তখন দিদি বললেন, আমার মুটুর কিছু হয়েছে? বললেন, না, রণদা মারা গেছে। দিদির মুখটা একটু ছোট হয়ে গেল। দিদি বললেন, দেখবি লতা, আমি কোনোদিন ঘুমের মধ্যে চলে যাবো। দেখো, তৃণমূল কংগ্রেসটা তো আমাদের আবেগ, তৃণমূল কংগ্রেসটা আমাদের, আমি এখন বিজেপি করি, কিন্তু একসময় তো তৃণমূল কংগ্রেসটা বুক দিয়ে করেছিলাম। তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ আছে বলে আপনার? না না, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং হেরে যান, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎই নেই। আর এখন তো শুভেন্দু যেভাবে ছয় মারছে,
তোমার দাদা ঘুমিয়ে পড়েছেন, তোমার দাদা যদি দেখতেন আমি তোমাকে প্রেস দিচ্ছি বা বাইট দিচ্ছি, বলতেন সোনালি এখন সব শুভেন্দুকে দেখাবে, তুমি একদম বাইট দিও না। শুভেন্দু অধিকারী নিয়ে কিছু বলার আছে? শুভেন্দু অধিকারী দারুণ ছক্কা মারছেন, দারুণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা আবার ঘুরে দাঁড়াবে। আমরা আবার বলতে পারবো, মহামতি গোখলেকে আমি প্রত্যক্ষই করিনি। মহামতি গোখলে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবার বাংলার কারখানায় কারখানায় চিমনিতে ধোয়া উঠবে। আবার আমি অনেকদিন দিল্লিতে ছিলাম, দিল্লিতে যখন রাজধানীতে যেতাম, মানে রাজধানী এক্সপ্রেসে যেতাম, তিলক ব্রিজ বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে যখন রাজধানী এক্সপ্রেস দাঁড়াতো, দেখতাম তিলক ব্রিজের নিচ দিয়ে হাজার হাজার মানুষ বাইক চালিয়ে বা স্কুটার চালিয়ে কলকারখানার দিকে বা মানে অফিসের দিকে যাচ্ছে। সেরকমই কর্মসংস্থান হবে, শিক্ষা আবার ফিরে আসবে।